আজ আদিলার বিয়ে। সকলেই তার বিয়ের কারণে আনন্দে মেতে উঠেছে। বাড়িটা একটা রাজপ্রাসাদের মতো করে সাজিয়েছে দেশের টপ বিজনেসম্যান আমজাদ খান। তার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। এমনিতে তাদের বাড়ি একটা রাজপ্রাসাদের চেয়ে কম না। 5 তলা বাসা, আর বাড়ির চতুর্দিকে লাল নীল বাতিগুলো আলো দিচ্ছে। কতই না অপূর্ব সেই দৃশ্য। অনেক মানুষ তা দেখতে এসেছে। এদিকে আদিলার বান্ধবীরা সুন্দর করে তাকে সাজিয়ে, আর অন্য পাশে বেলকনিতে দাঁড়িয়ে থেকে একটি ছেলে আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে আর তার অতীত নিয়ে ভাবছে। ছেলেটি আর কেউ না, এই গল্পের নায়ক আরিয়ান আহমেদ শুভ। এই ছেলে এভাবে গাড়ির সামনে দাঁড়িয়ে আছো কেন? যাও, তোমার কাজে যাও। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে লোকটি বলল। ছেলেটি দৌড়ে এসে লোকটির পা জড়িয়ে ধরে। স্যার, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক বড়লোক মানুষ। আমাকে একটি কাজ দিবেন? আজ 2 দিন ধরে কিছু খাইনি। পা ছেড়ে ওঠো। অতঃপর ছেলেটি উঠে দাঁড়। আসো, তোমাকে আগে কিছু খাওয়াই, তারপরে দিব কাজ। চলো আমার সাথে। অতঃপর ছেলেটি লোকটির সাথে কথা চলতে থাকে। কিছুক্ষণ পর লোকটি তাকে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। তোমার যা ইচ্ছা তা খাও। তারপর ছেলেটি তার পছন্দের খাবার খায়। এখন বলো, তোমার নাম কি? আরিয়ান আহমেদ শুভ। তোমার বাসা কোথায়? তোমার বাবা মা কি করে? আমার বাসা কোথায় আমি জানি না। আমি এতদিন একটা এতিমখানায় থাকতাম। সেখানকার দাদু আমাকে বলেছে আমার বাবা মা নাকি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তখন গ্রামের লোক ওইখানে রেখে গেছে। আমি এতদিন সেখানেই ছিলাম। আজ 2 দিন ধরে সেখান থেকে এসে পড়েছি। কেন আসছো? সেখানে আগে যে দাদু ছিল সে আমাকে অনেক আদর করত, কিন্তু দাদু মারা যাওয়ার পর আরেকটা আসছে। সে আমাকে অনেক কষ্ট দিত, মারতো। তাই সেগুলো সহ্য করতে না পেরে পালিয়ে আসছি। আচ্ছা চলো, তাহলে আমার সাথে আমার বাড়িতে তোমাকে কাজ দেব। পরে লোকটি তাকে তার বাড়িতে নিয়ে যায়। অতঃপর শুভকে দেখা মাত্রই আদিলা বলে ওঠে। বাবা, এই টুকাইকে কই থেকে নিয়ে আসলে? যাক, ভালোই করছো। আমার জুতার কালি করে দিতে পারবে, বাগানে পানি দিতে পারবে, মোট কথা কাজের লোক হয়ে থাকতে পারবে। লোকটি তথা আদিলার বাবা আমজাদ খান ধমক দিয়ে। তোমার সবেমাত্র 8 বছর বয়স, আর এই বয়সেই এত অহংকারী হয়ে গেছো। জানি না বড় হলে কি হবে। আর শোনো, আজ থেকে একে তোমার ভাই মনে করবে। হোয়াট থু, এই টুকাইকে আমি ভাই? ওয়াহ! এই বলে আদিলা সেখান থেকে চলে যায়। তুমি কিছু মনে করো না, মায়ের সাথে থাকতে থাকতে এমন হয়ে গেছে। আজ থেকে তুমি এখানেই থাকবে, আমার ছেলের মতো হয়ে। তোমার কোনো কাজ নাই, তুমি লেখাপড়া করবে, অনেক বড় হবে। আচ্ছা আঙ্কেল। তুমি কি লেখাপড়া করছো? আমি ক্লাস 4 পর্যন্ত পড়েছি। তাহলে কাল তোমাকে আদিলার স্কুলে ভর্তি করিয়ে দেবো, সেখানে লেখাপড়া করবে। আচ্ছা আঙ্কেল। এরপর থেকে শুভ আদিলাদের বাড়িতে থাকা শুরু করে। দিন যত যেতে থাকে তত আদিলা এবং তার মা নানা প্রকার অত্যাচার করতে থাকে। শুভ সেগুলো সব সহ্য করে তাদের মধ্যেই ঝড় হয়ে ওঠে। এর মাঝে যখন থেকে শুভ ভালোবাসা বুঝতে পারে, তখন থেকেই শুভ আদিলাকে ভালোবাসতে শুরু করে। আদিলা যতই তাকে কষ্ট দিত, সেগুলো ভালোবাসা হিসেবে নিত। আদিলা শুভর সাথে কেমন ব্যবহার করত সেটা পরে তুলে ধরা হবে। আজ তার বিয়ে, সেগুলো ভাবতেই তার চোখের কোণায় পানি চলে আসে যে আজ থেকে আদিলাকে আর সে দেখতে পাবে না। কাউকে সে বলতেও পারবে না যে আদিলাকে সে ভালোবাসে। কীভাবেই বা বলবে আদিলাকে যে সে তাকে ভালোবাসে? তার তো কিছুই নেই। সে একজন অসহায় গরিব। এসব ভাবছে আর চোখের পানি ফেলছে। তখনই পেছন থেকে কে যেন তার ঘাড়ে হাত দেয়। শুভ তখন পেছনে তাকিয়ে চমকে ওঠে। শুভ ঘাড় ঘুরিয়ে আমজাদ খানকে দেখে চমকে ওঠে। এ কি শুভ, তোমার চোখে পানি? আর তুমি বেলকনিতে দাঁড়িয়ে থেকে আকাশের দিকে তাকিয়ে কি ভাবছো? সকলে কত সুন্দর আনন্দ করছে, আর তুমি এখানে দাঁড়িয়ে থেকে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? জানা থাকা সত্ত্বেও? আঙ্কেল, আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছে, তাই চোখ দিয়ে পানি ঝরছে। তোমাকে 10-15 বছর ধরে দেখে আসছি, তুমি যে মিথ্যা কথা ঠিকভাবে বলতে পারো না। এত বছরে তোমাকে কোনোদিন দেখিনি তোমার আব্বু আম্মুর জন্য কান্না করতে। আজ তুমি বলছো তাদের কথা মনে পড়েছে। তুমি আজ কেন এমন করছো আমি জানি শুভ। তুমি যে আদিলার জন্য কান্না করছো, তুমি যে আদিলাকে ভালোবাসো, ভাবছো যাকে ভালোবাসি সে চলে যাবে আজ অন্যের ঘরে বউ হয়ে। তুমি কি করে সেটি সহ্য করবে? তুমি না পারছো আমাকে বলতে, না পারছো আদিলাকে বলতে।
তুমি আর সেগুলো ভেবে চোখের জল ফেলছো। আমি আগে থেকে জানতাম তুমি আমার মেয়েকে ভালোবাসো, তাকে নিয়ে সুখে সংসার করতে চাও। সেই জন্য তুমি আদিলার আশেপাশে সবসময় ঘোরাঘুরি করতে, তাকে বোঝানোর জন্য যে তুমি তাকে ভালোবাসো। কিন্তু সে কিছুতেই তা বুঝতো না, আরও উল্টো তোমাকে কষ্ট দিত। তোমাকে আদিলা নানা রকমভাবে কষ্ট দিলেও সেটি তুমি ভালোবাসা হিসেবে নিতে, তার উপর কখনো রাগ করতে না। যেদিন থেকে আদিলার বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকে তোমার প্রতি লক্ষ্য করছি তুমি সারাদিন মন খারাপ করে বসে থাকো। তুমি বড্ড বোকা, তোমার সাথে আমি বন্ধুর মতো ব্যবহার করি। তুমি যদি একটিবার মুখ ফুটে আমাকে বলতে আমি আদিলাকে ভালোবাসি, তাকে আমার হাতে তুলে দেন, বিশ্বাস করো আমি একটুও রাগ করতাম না। আমি আদিলাকে হাসি মুখে তোমার হাতে তুলে দিতাম। কিন্তু তুমি কখনো আমাকে বা তাকে মুখ ফুটে বলতে পারোনি, তাই আমি আদিলার বিয়ে ঠিক করে ফেলেছি অন্য জায়গায়। তখন শুভ আদিলার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আঙ্কেল, তাকে অন্য কোথাও বিয়ে দিয়েন না। আমি তাকে ছাড়া বাঁচবো না। তাকে বড্ড বেশি ভালোবাসি আঙ্কেল। তাকে না পেলে আমি মরে যাব। তুমি একথা বলতে বেশি দেরি করে ফেলেছো। আমার এখন কিছু করার নাই, তাদেরকে কথা দিয়ে ফেলেছি। আর তুমি জানো আজ তাদের বিয়ে। আর শোনো, এই পাঞ্জাবিটা পরে নাও, আদিলার শ্বশুরবাড়ি তোমাকেই যেতে হবে। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো। এই বলে আমজাদ খান চলে যায়। আদিলার বাবার কথা শুনে শুভ পাথরের মতো সেখানেই দাঁড়িয়ে থেকে ভাবতে থাকে। যাকে ভালোবাসি, যাকে নিয়ে সারা জীবন সুখে সংসার করব বলে স্বপ্ন দেখতাম, আজ তার আত্মীয় হয়ে তার শ্বশুরবাড়ি যেতে হবে, তা কখনো হতেই পারে না। আমি তা কখনোই পারবো না। আমি পারবো না আদিলার শ্বশুরবাড়ি যেতে। যার জন্য আমার এই জীবন, সেই যদি আমার না হয়, তাহলে এই জীবন রেখে আমার কী লাভ? কি করব আমি বেঁচে থেকে? তাকে ছেড়ে চলে যাব না ফেরার দেশে। আর কখনো বলবো না তাকে ভালোবাসি। শুভ এই বলে সেখান থেকে ঘরে চলে আসে। এদিকে সবাই আনন্দ করছে, আর ওইদিকে শুভ তার রুমে গিয়ে ঝুলন্ত ফ্যানের সাথে দড়ি পেঁচিয়ে গলায় দেবে আত্মহত্যা করার জন্য। ঠিক সেই সময় তার কানে একটা আওয়াজ ভেসে আসে, এত তাড়াতাড়ি তুমি পরাজয় বরণ করে নিলে তোমার ভালোবাসার কাছে? হ্যাঁ, শুভ পরিস্থিতির সাথে মোকাবেলা করতে শিখো, নয়তো চোরের মতো এভাবেই আত্মহত্যা করে জীবনটা শেষ করে দিতে হবে। এখনো অনেক সময় আছে। যার জন্য জীবন দিতে চাচ্ছ তাকে তুমি আপন করে নিতে পারো। কথাগুলো শুনে এদিক সেদিক তাকিয়ে কে বলছে তাকে খোঁজার জন্য চেষ্টা করছে, কিন্তু কাউকে দেখতে পায় না সে। হঠাৎ দরজার কাছে কিছু যেন একটা দেখতে পায়, তাই শুভ দরজা খুলে যাকে দেখে তাকে দেখে শুভর গলা শুকিয়ে যায়। শুভ দরজা খুলেই সামনে আদিলার বাবাকে দেখতে পায়। শুভ ভয়ে ভয়ে, আঙ্কেল, আপনি কখন আসলেন? তুমি ভয় পাচ্ছ কেন? আর এইমাত্র আসলাম, তোমাকে তাড়াতাড়ি নিচে যেতে বলছিলাম, তুমি যাওনি, তাই তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসলাম। যাক, বাঁচা গেল। আঙ্কেল মনে হয় দেখতে পারে নাই। তাহলে কথাগুলো কে বললো এসব? কি চিন্তা করছো? দেখো, যা চলে যাবে বা চলে গেছে তা নিয়ে ভেবে সময় নষ্ট করো না। নিচে আসো তাড়াতাড়ি, বর মনে হয় চলে আসবে। তুমি ভিতরে যাও, আমি এখানে দাঁড়িয়ে আছি। অতঃপর শুভ ভেতরে গিয়ে কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে আসে। তারপর তারা দুজন নিচে যায়। তখনই আদিলার বাবার মোবাইলে একটা ফোন আসে, বর নাকি আসবে না, আদিলাকে সে বিয়ে করবে না। এই কথা শুনে বিয়ে বাড়ির আনন্দ যেন কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে যায়। আদিলার বাবা কি করবে কিছুই মাথায় আসছে না। কত বড় বড় বিজনেসম্যান তাদের পার্টনার আসছে তার মেয়ের বিয়েতে। এখন যদি তার মেয়ের বিয়ে না হয় তাহলে সে আর তাদের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারবে না। কি করবে সে কোনো উপায় না পেয়ে পেরেশানির ভাব নিয়ে আদিলার কাছে যেতে যেতে ভাবতে থাকে যে শুভ তার মেয়েকে বিয়ে করতে রাজি হবে। কিন্তু আদিলা কি রাজি হবে তাকে বিয়ে করতে? আদিলা তো তাকে দেখতেই পারে না। এখন যদি আদিলা ঘুরে বসে, কিছুই তার মাথায় আসছে না। অতঃপর আমজাদ তার মেয়ের রুমে যায়। মারে, তুই আজ পারিস আমার সম্মানটুকু রাখতে। যদি আজ তোর বিয়ে না হয় তাহলে আমি মাথা তুলে কারোর সামনে দাঁড়াতে পারবো না। নিশ্চুপ হয়ে বসে আছে, কি বলবে সেও ভাবতে পারে না। আমি চাচ্ছি মা, তোকে আজ এই মুহূর্তেই শুভর সাথে বিয়ে দেব। কি বলছো বাবা? যাকে দেখতেই পারি না তাকে নিয়ে কিভাবে সারা জীবন সংসার করব? বাবা, আমি তাকে বিয়ে করতে পারবো না। তুমি অন্য কোনো ছেলে দেখে তারপর বলিও। শুভ তোকে অনেক ভালোবাসে, তোকে অনেক সুখে রাখবে। কি বললে? ওই ছোট লোকটা আমাকে ভালোবাসে? মা, তোকে সে অনেক আগে থেকেই ভালোবাসে। আচ্ছা বাবা, মামুন কেন আমাকে বিয়ে করবে না? সেটা কি কিছু বলছে? না। নিশ্চয়ই এই ছোট লোকটা মামুনকে ভুলভাল কিছু বুঝিয়েছে, তার জন্য সে আমাকে বিয়ে করতে চাইছে না।
যাক ভালোই হয়েছে, কিন্তু মাঝে আব্বু কেন এই ছোট লোকটাকে টানছে? যদি তার সাথে আব্বু আমাকে বিয়ে দেয় তাহলে তাকে বুঝাবো তুই কোথায় হাত দিছিস, সেটি তুই হারে হারে টের পাবি। তোকে বোঝাবো এই আদিলা কি জিনিস, তুই আমাকে ভালোবাসার সাহসী বা কই পাস সেটি আমি দেখব। কি হলো মা? আদিলার বাবার কথা শুনে তার ধ্যান ভাঙে। বাবা, আমি তাকে বিয়ে করতে রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। তুমি যে সত্য দিবা আমি রাজি আছি, তবুও তুমি আমার সম্মানটুকু রাখো। বলো তোমার কি সত্য? আমি তাকে বিয়ে করলে এখানে থাকবো না, তার সাথে বাসর এখানে করব না। আমি আমার ফ্ল্যাটে চলে যাব, সেখানে আমরা একসাথে দুজন থাকবো। যদি তুমি এতে রাজি থাকো তাহলে তুমি বিয়ের ব্যবস্থা করো। আদিলার মনের শয়তানি চিন্তা আমজাদ খান কিছুই বুঝতে পারে না। যদি সে বুঝতে পারতো তাহলে কখনোই সে তার শর্তে রাজি হতো না। আচ্ছা, তুমি যা ভালো মনে করো তাই করো, আমি নিচে চলে গেলাম। তারপর সে নিচে এসে শুভকে নিয়ে একটা জায়গায় চলে আসে। শুভ, অনেক কষ্ট করে আদিলাকে রাজি করিয়েছি তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য। আর এতগুলি নাটক করার কারণ হলো তোমার সাথে আদিলাকে বিয়ে দেওয়া। মানে আপনার কথা কিছুই বুঝলাম না। আমি বুঝিয়ে বলেছি, কোনো বাবা চায় না যে তার মেয়ের সংসার ভেঙে যায়, ঠিক তেমনই আমিও চাইনি যে আমার মেয়ের সংসার ভেঙে যাক। আমি জানি আমার মেয়ে অনেক অহংকারী এবং রাগী, সে কারোর সাথে মিলিয়ে নিয়ে সংসার করতে পারবে না। এতে হতে পারে তার সংসার ভেঙে যাবে, তা আমি চাই না। আর তুমি এগুলো জানা থাকা সত্ত্বেও তাকে তুমি ভালোবেসেছো, তুমি পারবে তাকে মানিয়ে নিয়ে চলতে, তার করা অন্যায় তাকে ক্ষমা করে দিয়ে তাকে ভালোবাসতে। তাই আমি মামুনকে দিয়ে এরকম একটা নাটক করি, তাকে দিয়ে বিয়ে ঠিক করা, বিয়ের দিন আসতে না করা, শুধু তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য, যাতে আদিলা আমার সম্মানের কথা চিন্তা করে তোমাকে বিয়ে করে। কালেও রাজি হতো না, তাই আমার এমন করতে হয়েছে। পারবে না শুভ আমার অহংকারী মেয়েটাকে আর 10টা 5টা সাধারণ মেয়ের মতো বানাতে? তুমি তার অপরাধগুলি ক্ষমা করে তার সাথে সুখে সংসার করতে? পারবো। অতঃপর আমজাদ খান তাদেরকে যথাসময়ে কাজী দিয়ে বিয়ে পড়িয়ে দেয়। আদিলা তার শর্ত অনুযায়ী শুভকে নিয়ে তার ফ্ল্যাটে চলে যায়। আর তখনই আদিলা শুভর কলার ধরে। শুভ রুমে ঢুকতে আদিবা কলার ধরে। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হলো আমাকে ভালোবাসার? আমার জিনিস খেয়ে বেঁচে আছিস, এখন আমার বিয়ে নামক ফাঁদে ফেলে সব কিছু তোর করে নিতে চাস? কুত্তার বাচ্চা, সেই আশা তোর কখনো পূরণ হবে না। তোকে তো কয়টা দিনের মধ্যেই ডিভোর্স দিব, আর এই কয়দিনে তোর এমন অবস্থা আমি করব যাতে জীবনে কখনো আমার দিকে চোখ তুলে তাকাতে না পারিস। তোকে আজ বুঝাবো এই আদিলা কি জিনিস, কাকে জীবনসঙ্গী বানাতে যাচ্ছিস। তোর কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করার, বল? বিশ্বাস করো, আমি তোমার ধন সম্পদ কিছুই চাই না। আমি শুধু তোমাকে চাই, তোমাকে ভালোবেসে বাঁচতে চাই, তোমার মনে হিংসা দূর করে সেগুলো ভালোবাসায় পরিণত করতে চাই। তোর সাহস কি করে হলো আমাকে তুমি করে বলার, আমাকে ভালোবাসি সেটি বলার? আর কি বললি আমি অহংকার করি? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। এই বলে দরজার আড়াল থেকে একটা লাঠি নিয়ে শুভকে মারতে শুরু করে। শুভকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। কিছুক্ষণ পর আদিলা আবার বলতে শুরু করে, বল কি জন্য তুই আমার বিয়ে ভাঙছিস? মামুনকে কি ভুলভাল বলছিস তার জন্য সে আমাকে বিয়ে করতে না করলো? বল কি বলছিস? না বললে তোকে আজ একেবারে মেরে ফেলবো। বিশ্বাস করেন, আমি মামুনকে কিছু বলি নাই। সে কি জন্য মানা করছে আমি জানি না। চুপ, ছোট লোকের বাচ্চা, তোদের মতো ছেলেদের আমার ভালো করে চেনা আছে। বড় লোকদের পেছন পেছন ঘুরিস, তাদেরকে এটা সেটা বুঝিয়ে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে টাকা পয়সা হাতিয়ে নিস। তোকে যদি আগে 2-1টা চট থাপ্পড় না দিয়ে যদি আজকের মতো লাঠি পিটা করতাম তাহলে হয়তো কখনো এমন সাহস তোর হতো না। আর শোন, তোকে নিয়ে তো আমি কখনো সংসার করতে পারবো না। তোকে দেখলেই আমার শরীরের রক্ত টকবক করে। এই মাসে তোর জীবনের 12টা আমি বাজিয়ে দেব। বাবাকে বলছি তারা যাতে 1 মাসে আমাদের খোঁজ খবর না নেয়। আমি বাবার থেকে সময় নিয়েছি শুধু তোকে কষ্ট দেওয়ার জন্য। তুই জানতি আমি তোকে দেখতে পারি না, তাহলে কেন আমাকে বিয়ে করলি? এর শাস্তি আমি তোকে দেবই। যা এখন ঘর থেকে বের হ। আজ এইটুকুই, আগামীকাল আরো ধরবো। এই বলে আদিলা গিয়ে খাটের উপর শুয়ে পড়ে। শুভর আদিলার ব্যবহার দেখে যেন তার বাক শক্তি হারিয়ে ফেলছে। কোনো কথাই সে বলতে পারছে না। আদিলার কথা শুনে কষ্ট করে উঠতে যাবে, কিন্তু সে সারা শরীর ব্যথার কারণে উঠতে পারছে না। তবু কষ্ট করে উঠে সোফার দিকে যেতে থাকে। তখনই আদিলা
এই ছোট লোক, কই যাস? সোফাতে তোর মতো খ্যাতের বসার যোগ্যতা হয়নি। তুই ওখানে বসলে ওইটা ময়লা হয়ে যাবে। যা বারান্দায় যা। তারপর শুভ ঘর থেকে বের হতে যাবে তখন এই ছোট লোক শোন, সকালে ঘুম থেকে উঠে যদি আমার কফি না পাই তাহলে বুঝবি কিন্তু। আর এগুলো শাস্তি যে তোকে দিতেছি, সেগুলো যদি কোনো ক্রমে আব্বু জানতে পারে তাহলে তোকে বালিশের মধ্যে চাপা দিয়ে মেরে ফেলবো। শুভ কোনো কথা না বলে ঘর থেকে বের হয়ে বেলকনিতে আস্তে আস্তে এক জায়গায় শুয়ে পড়ে, কিন্তু সারা শরীর ব্যথার কারণে ঘুম আসে না। এদিক সেদিক করতে করতে রাতের শেষ সময়ে ঘুমিয়ে যায়। এদিকে সকালে আদিলা ঘুম থেকে উঠে তার কফি না পেয়ে সে প্রচণ্ড রেগে যায়। তারপর বিছানা থেকে উঠে বেলকনিতে এসে দেখতে পায় শুভ ঘুমিয়ে আছে। কুত্তার বাচ্চা, আমার কফি না দিয়ে এখানে আরাম করে ঘুমাচ্ছিস? দাঁড়া, তোর এমন অবস্থা আজ আমি করব। এই বলে সে রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ পর ফুটন্ত পানি নিয়ে এসে শুভর শরীরের উপর ফেলে দেয়। এতে শুভ একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। এবার দেখলি তো আমার শাস্তি। যা উঠ, কফি নিয়ে আয়। কিন্তু শুভ আর উঠে না, বারবার গালি দিয়ে ডাকতে থাকে, তবু শুভর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। তখন আদিলা ভয় পেয়ে যায়। বেশি করে ফেললাম না তো আবার? ছোট লোকের বাচ্চার কি হলো, কথা বলছে না কেন? তারপর আদিলা তাদের পারিবারিক ডাক্তারকে ফোন দিয়ে আসতে বলে। ডাক্তার এসে শুভর অবস্থা দেখেই, একই এর অবস্থা এরকম কি করে হলো? সমস্ত শরীর তো ঠোসা পড়ে গেছে। পরে আর কিছু না বলে ট্রিটমেন্ট শুরু করে। কিছুক্ষণ পর ডাক্তার তার শরীরে ঔষধ লাগিয়ে দিয়ে আদিলাকে আবার জিজ্ঞেস করে, এর এমন অবস্থা কি করে হলো? আমি তাকে গরম পানি নিয়ে আসতে বলছিলাম, আর সে পানি নিয়ে আসার সময় পা পিছলে পড়ে যায়, আর তাতে সমস্ত পানি তার শরীরে পড়ে এমন হয়ে যায়। আদিলা, আমি কিন্তু ডাক্তার, তাই বলতে পারি কোনটা অনিচ্ছা সত্ত্বে পরে এমন হয় আর কোনটা টর্চার করার কারণে এমন হয়। যদি তার পা পিছলে পড়ার কারণে তার শরীরে গরম পানি পড়ে এমন হয়, তাহলে তার শরীরে এত মায়ের দাগ কোথা থেকে আসলো? আদিলা, তুমি যে জিতের বসে অনেক বড় একটা ভুল করতেছো। আমি জানি তুমি তাকে ছোট থেকেই দেখতে পারো না। সে গরিব, তোমার বাবা তাকে রাস্তা থেকে তুলে আনছে বলে। এখন তো সে তোমার স্বামী, তাই এমন করা তোমার একদমই ঠিক হয়নি। যদি তার উপর কোনো জিদ থেকে থাকে তাহলে তাকে ক্ষমা করে দিয়ে নতুন করে শুরু করো, এতেই তোমার জন্য মঙ্গল। আদিলা, ছেলেটা অনেক ভালো, তোমাকে সে অনেক সুখে রাখবে। যদি তুমি এরকম তাকে আরও টর্চার করো তাহলে হয়তো অল্প কিছুদিনের মধ্যেই সে দুনিয়া ত্যাগ করবে। আদিলা, একটা কথা মনে রাখবে, সে গরিব হলে মানুষ মারলে ব্যথা তোমারে লাগে, তারে লাগে। জিতের বসে এমন কিছু করো না যে সারা জীবন আফসোস করতে হয়, সারা জীবন তার জন্য কাঁদতে হয়। আঙ্কেল, আপনাকে এত জ্ঞান দিতে হবে না। আপনাকে যেটার জন্য নিয়ে আসছি সেটা করে চলে যান। আর খবরদার, এগুলো যেন আব্বু না জানতে পারে, তাহলে কিন্তু আপনার অবস্থাও খারাপ হবে। তা করতে পারো, কারণ তোমাদের টাকা আছে। কিন্তু একটা কথা মনে রাখবে, টাকায় সব কিছু করতে পারে না। তুমি এখন বুঝতে পারছো না। একদিন আমার কথা মনে পড়বে, সেদিন হয়তো তোমার কাছে কাদা ছাড়া অন্য কোনো রাস্তা থাকবে না। তুমি সেদিন হাজার চেষ্টা করলেও ফিরাতে পারবে না। এখনও সময় আছে। আদিলা, তাকে মেনে নিয়ে সুখে সংসার করো। আঙ্কেল, আপনি আমাকে হাসালেন। এই ছোট লোকের জন্য আমি আফসোস করব, তা হয়তো এই জীবনে না। আর কি বললেন? তাকে মেনে নিয়ে সুখে সংসার করব? তাকে আমি দেখতেই পারি না, তার সাথে আবার সংসার? তাকে তো আমি স্বামী হিসেবে মানিই না। তাকে জাস্ট আমার পা চাটা গোলাম ভাবি। তাকে মারবো, আদর করব, সেটা আমার ইচ্ছা। তোমার যা ইচ্ছা করতে পারো। মনে রেখো, একদিন এই ডাক্তারের কথা তোমার মনে পড়বে, যা আমি আজ বললাম। আজ আমার কথা যেমন তুমি হেসে উড়িয়ে দিলে, সেদিন আমি তোমার মতো তোমার অবস্থা দেখে সেদিন হেসে উড়িয়ে দেব। আচ্ছা, আমি চললাম। যে ওষুধগুলো লিখে দিছি সেগুলো নিয়মিত তাকে খাও। আর যদি বেশি ভেজাল মনে করো তাহলে বাজার থেকে বিষ কিনে এনে খাওয়াও, তাহলে হয়তো চিরজীবনের জন্য ভেজাল মুক্ত হয়ে যাবে। এই বলে ডাক্তার চলে যায়। তারপর আদিলা ওই ঔষধগুলো আনার জন্য যায় যেগুলো ডাক্তার লিখে দিয়েছে। তার চিন্তা হলো তাকে তাড়াতাড়ি সুস্থ করে আবার কষ্ট দিতে। অসুস্থকে তার কষ্ট দিতে মন চায় না। অতঃপর আদিলা ঔষধগুলো নিয়ে আসে। শুভর এমন সেবা যত্ন করতে থাকে যেন সে সব কিছু ভুলে তাকে মেনে নিয়েছে। তার এরকম করার দুইটি কারণ: এক, তাকে তাড়াতাড়ি সুস্থ করে আবার কষ্ট দেওয়া, আর দুই, সে শুভকে এটাই দেখাতে চেয়েছে যে সে অহংকারী হলেও তার ভেতরের মন নামক একটা জিনিস আছে, যেখানে আছে কারোর জন্য পরিপূর্ণ ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসা শুভর জন্য নয়। এভাবে প্রায় 1 মাস কেটে যায়। এর মধ্যে শুভ মোটামুটি সুস্থ হয়ে যায়। হঠাৎ একদিন আদিলার মোবাইল আসে।
বল মায়া, কেমন আছিস? ভালো আছি। তুই? আমিও ভালো আছি। ভালো তো থাকবেই, এত সুন্দর একটা জামাই পাইছো, সারাদিন তাকে নিয়ে পড়ে থাকো, আমাদের কথা তো আর মনে হয় না। এসব বক বক না করে কি জন্য ফোন দিছিস সেটা বল। বলছি, ব্যস্ত হয়েছিস কেন? ফোনের টাকা আমার কাটতেছে না তোর? আমি রাখলাম, তুই বক বক করতে থাক। এই শোন আদিলা, বল। আজকে নাইট ক্লাবে আসতে পারবি? কেন? আজ মাদার তেরেসা আসবে ডান্স করতে, অনেক মজা হবে। আচ্ছা তাহলে যাব, যখন মাদার তেরেসা আসবে। তাহলে সন্ধ্যায় রেডি থাকিস। হুম। পরে ফোন কেটে দেয়। সন্ধ্যার সময় আদিলা রেডি হয়ে যেতে লাগে। তখন এই ছোট লোক শোন, তোকে এতদিন সব সময় আমার চোখে চোখে রাখছি, তোর আদর যত্ন করছি, তোকে সুস্থ করে তুলে আবার কষ্ট দেওয়ার জন্য। তোকে যে কষ্ট দিয়েছি সেটা যেন বাবা মা জানতে না পারে। এখন আমি বাইরে যাচ্ছি, এই সুযোগে যদি তাদেরকে কিছু বলিস তাহলে কিন্তু তোর জান থাকবে না, একদম মেরে ফেলবো। আমাকে এভাবে সবসময় কষ্ট দেওয়ার থেকে বিষ দিয়ে একেবারে মেরে ফেলতেই তো পারেন। চুপ থাক, তোকে আমি তিলে তিলে মারবো। একেবারে মেরে ফেললে তো আমার জ্বালা মিটবে না। তোর সাথে পরে কথা বলবো, আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে চলে যায়। অতঃপর আদিলা সেখানে গিয়ে আনন্দ ফুর্তি করে আর প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে। এদিকে শুভ একটা চেয়ারে বসে কিসের যেন পেপারে সাইন করছে। এমন সময় পেছন থেকে কে যেন তার গলা বাড়িয়ে ধরে। এই জানু, কি করছো? শুভ পেছন তাকাতেই ভূত দেখার মতো চমকে ওঠে, কারণ মেয়েটি ছিল আদিলা। শুভ তার দিকে তাকিয়ে থেকে ভাবছে, ভূতের মুখে রাম নাম। যে তাকে এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারে না, সে আজ তাকে জান বলে গলা ধরছে। এই জানো, এভাবে তাকিয়ে কি দেখো? তুমি কি আমাকে কখনো দেখোনি? আচ্ছা দাঁড়াও। এই বলে আদিলা শুভর কোলে এসে বসে। এই বলে শুভর ঠোঁটের কাছাকাছি আদিলার ঠোঁট নিয়ে যায়। এখন আমাকে তুমি মন ভরে দেখো, আর আমাকে তুমি আদর করো। আজ না তোমার আদর পেতে মনটা ব্যাকুল হয়ে আছে। প্লিজ জানু, তুমি আমাকে একটু আদর করো। তুমি অনেক খারাপ, আমাকে একটু আদর করো না। এই আপনার মাথা ঠিক আছে? মনে তো হচ্ছে আপনি নেশা করে আসছেন। আপনার নেশা ধরেছে, তাই এমন আবোল তাবোল কথা বলছেন। আমার সত্যিই নেশা পেয়েছে তোমার আদর পাওয়ার জন্য। প্লিজ শুভ, আদর করো আমাকে। দেখেন, আপনার মাথা ঠিক নাই। এখান থেকে যান, বিছানায় গিয়ে শুয়ে পড়েন। তুমি আমাকে আদর করো, তুমি না আমার স্বামী, আজ তোমাকে নিয়েই শোবো। এই বলে শুভর ঠোঁটের কাছাকাছি আদিলার ঠোঁট নিয়ে যায়। তারপর শক্ত করে তাকে জড়িয়ে ধরে। শুভর কাছে এটা ভালো লাগলেও তার মন যাচ্ছে না। শুভ ভালো করেই জানে এখন আদিলা হুঁশের মধ্যে নেই। আদিলার হুঁশ ফিরলে এর পরিণাম ভালো হবে না। তাই শুভ তাকে কোলে নিয়ে বিছানায় দিয়ে আসতে যাবে। তখনই আদিলা আরো শক্ত করে শুভর গলা জড়িয়ে ধরে। শুভ ছাড়ানোর চেষ্টা করেও আদিলার কাছে পেরে ওঠে না। তাই বাধ্য হয়ে শুভ তার সাথেই শুয়ে পড়ে। যদিও সে বুঝতে পারে সকালে আদিলা তাকে কিছু একটা করে। পরে তাদের মাঝে কি হয়েছে আমি জানি না। পরের দিন সকালে যখন আদিলার ঘুম ভাঙে, তখন দেখতে পায় সে শুভকে জড়িয়ে ধরে শুয়ে আছে এবং তাদের উভয়ের মাঝে কোনো বিন্দু পরিমাণ এবং কাপড় এলোমেলো। তা দেখে আদিলা জোরে চিৎকার করে ওঠে। এতে শুভর ঘুম ভেঙে যায়। শুভ নিজেও ভাবতে পারে না এগুলো কিভাবে হলো। তাই তাড়াতাড়ি করে কাপড় পরে নিয়ে, সরি, আমি জেনে বুঝে কিছু করি নাই। তার বাচ্চা, আমাকে নষ্ট করে বলছিস সরি? তোকে তো আমি আজ মেরেই ফেলবো। কোন সাহসে তুই আমার সাথে এমন করলি বল? এই বলে আদিলা উঠে গিয়ে লাঠি নিয়ে এসে শুভকে অনবরত মারতে থাকে। শুভ চিৎকার করে বলতে থাকে, আমি জেনে বুঝে কিছু করি নাই, আমাকে মাফ করে দেন। কে শোনে কার কথা? আদিলা যেন আজ পাগল হয়ে গেছে। শুভর কোনো চিৎকার তার কানে যাচ্ছে না, অনবরত মারতে থাকে। একসময় আদিলা শুভর মাথায় আঘাত করে, এতে শুভ একটা জোরে চিৎকার করে সেন্সলেস হয়ে যায়। ঠিক সেই সময় আদিলার বাবা মা তার রুমে যায়। তখন আদিলার বাবা শুভর অবস্থা দেখে মাথায় হাত দিয়ে বসে পড়ে। এই ছিল তোর মনে শয়তানি বুদ্ধি? আমি যদি আগে কখনো জানতাম তুই তার সাথে এমন করবি, তাকে কষ্ট দেওয়ার জন্য আমাদের থেকে পৃথক থাকবি, তাহলে কখনো তোর মতো বজ্জাত মেয়ের কাছে শুভকে পাঠাতাম না। জানি না এতদিন তুই তার সাথে কেমন আচরণ করেছিস। আজ যদি সকালে এখানে না আসতাম তাহলে হয়তো তোর পরিচয়টা জানতে পারতাম না। তোকে আজ আমার মেয়ে ভাবতেও ঘৃণা হচ্ছে। সি আদিলা, সি। আর শুধু তোমার জন্য মেয়েটা এত জঘন্য হয়েছে। আরও আদর দিয়ে মাথায় তুলে নাচো। ছেলেটা তোর কি ক্ষতি করেছে যার জন্য তার এই অবস্থা করেছিস? একদিন বুঝে আসবে তোর কাকে কষ্ট দিচ্ছিস, তুই কাকে হারিয়েছিস।
তুই সেদিন চিৎকার করে কান্না করে চোখের জল শুকিয়ে ফেলবি, তবুও তুই ফিরে পাবি না। তুমি এই ছোট লোকটার জন্য আমাকে গালি দিচ্ছ? তোকে আমি কখনো গায়ে হাত তুলি নাই, আজ তুললাম। এখনো সময় আছে, তুই ভালো হয়ে যা। এই বলে আদিলার বাবা শুভকে নিয়ে হাসপাতালে চলে আসে। তুমি এতটা খারাপ হয়ে গেছো? আমার জানা ছিল না। কি অপরাধ করেছিল সে তোমার সাথে, যার জন্য তার অবস্থা এমন করেছো? সে আমার সাথে কেন ফিজিক্যাল রিলেশন করলো? দেখ মা, সে তোমার স্বামী, আর তোমার উপর তার এটা হক। শুভ যতই গরিব হোক না কেন, বা কালো ল্যাংড়া লুলা হোক, সে তোমার স্বামী। একটা কথা মনে রেখো, একটা মেয়ের জন্য তার স্বামীর সব। তুমি অনেক বড় অন্যায় করে ফেলছো মা। শেষমেশ তুমিও বললে আমি খারাপ? তুমি বলো, যাকে দেখতে পারি না, যাকে স্বামী হিসেবে মানি না, সে আমার সতীত্ব নষ্ট করছে, তাকে কি করে মেনে নেই বলো? তুমি কখনো ভালো হবে না। তোমার যা মন চায় তুমি করো। কোনোদিন শুভর জন্য আমাদের কাছে কিচ্ছু বলো না। এই বলে আদিলার মাও চলে যায়, আর আদিলা মনে মনে বলতে থাকে, কুত্তার বাচ্চা, তুই ভালো হয়ে আসি আগে, তোরে আমি দেখে নিব। আজ তোর জন্য বাবা আমার গায়ে হাত তুললো, মা আমাকে ভুল বুঝলো। এদিকে আদিলার বাবা শুভকে নিয়ে হাসপাতালে আসে। ডাক্তাররা তাকে ইমার্জেন্সিতে নিয়ে চিকিৎসা করতে থাকে। দীর্ঘ সময় পরে ডাক্তার বের হয়ে আসলে। ডাক্তার, রোগীর কেমন অবস্থা? অবস্থা বড় নাজুক, মাথার আঘাতটা বেশ জোরে লেগেছে। বলা যাচ্ছে না তার জ্ঞান ফিরবে কিনা, হতে পারে সে কোমায় চলে যাবে। দীর্ঘ 15 দিন পর যখন শুভর জ্ঞান ফিরে, তখন তার পাশে আদিলার বাবা আর মাকে দেখতে পায়। বাবা, তোর জ্ঞান ফিরেছে? এখন কেমন লাগছে? ভালো। বাবা, আমাকে তুই মাফ করে দিস। আজ আমার জন্য তোর এই অবস্থা। আমি বুঝতে পারি নাই আমার মেয়েটা এত খারাপ, এত জঘন্য। আমি তাকে তোর হাতে তুলে দিয়ে অনেক ভুল করেছি। সে তোর মতো ছেলে তার লাইফ পার্টনার হিসেবে পাওয়ার যোগ্য না। কোনো বাবাই চায় না তার মেয়ের সংসার ভেঙে যাক, ঠিক আমিও চাইতাম না, কিন্তু এখন তার অবস্থা দেখে আমি আর চাই না তোদের সংসার টিকে থাকুক, তোকে আবার সে কষ্ট দেখ। আমি বাবা হয়ে তোদের ডিভোর্স করিয়ে তোকে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করাবো, তবুও তুই আমাকে মাফ করে দে। আঙ্কেল, আপনি এগুলো কি বলছেন? পাগল হয়েছেন নাকি? আপনি আমার বাবার মতো, আর বাবার সন্তানের কাছে ক্ষমা চাওয়া এটা শোভা পায় না। আঙ্কেল, আর আপনি কোনো ভুল করেননি, তাহলে কেন আমার কাছে মাপ চাইতেছেন? আমি তাকে ভালোবেসেছিলাম আর ভালোবেসেই যাব। আমার কপালটাই খারাপ। যাকে ভালোবাসলাম, যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখতাম, সে আমাকে দেখতেই পারে না। জানি না কেন আমার উপর তার এত জিদ। আজ হয়তো বুঝতে পারছে না, আমাকে কষ্ট দিচ্ছে। একদিন ঠিকই বুঝে আসবে তার সেই দিনটা। অপেক্ষায় আছি। যদি সে আমাকে আরও মারতে চায়, কষ্ট দিতে চায়, দিবে। আমি তার পিছনে আঠার মতো লেগেই থাকবো। একদিন তো সে আমার ভালোবাসা বুঝবে। আর আঙ্কেল, এমন কথা আর কখনো মুখে আনবেন না। জন্ম মৃত্যু একবারই হয়, তেমনি বিয়েটাও আমি তাদের মধ্যেই ধরি। আদিলা যত পারুক আমাকে কষ্ট দিক, একদিন তো আমাকে ভালোবাসবে। আমি সেই অপেক্ষায় থাকবো। আঙ্কেল, আপনার কাছে হাত জোর করে বলছি, আমাদের সংসার আপনি ভাঙবেন না, যদিও সে আমাকে আরও কষ্ট দেয়। আদিলার বাবা শুভর কথা শোনার সাথে সাথে শুভকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তুই অনেক ভালো রে। আমার মেয়েটা কেন বোঝে না সে কাকে হারাতে চলেছে? তখন একটা ডাক্তার রুমে আসে। আপনারা এখন বাইরে যান, রোগীরে চেক আপ করবো। ডাক্তারের কথা শুনে তারা বের হয়ে যায়। কিছুক্ষণ পর ডাক্তার শুভকে চেক আপ করে বের হলে। ডাক্তার সাহেব, তাকে কি আমরা বাসায় নিয়ে যেতে পারি? আজ পারবেন না, আগামীকাল নিয়ে যাবেন। এই বলে ডাক্তার চলে যায়। পরের দিন আদিলার বাবা শুভকে বাসায় নিয়ে আসে। এদিকে আদিলা শুভর কথা একটাবারেও মনে পড়েনি। সে চলছে তার মতো বিন্দাস লাইফে। 15 দিন পর শুভ মোটামুটি সুস্থ হয়ে ওঠে। এদিকে আদিলা তার ফ্ল্যাটে একা একা থাকতে ভালো লাগছে না, তাই সে তার বাবার বাসায় চলে আসে। অতঃপর সে তার নিজের রুমে গিয়ে শুভকে তার রুমে শুয়ে থাকতে দেখতে পায়। এতে আদিলা রেগে যায়। কুত্তার বাচ্চা, তো সাহস কি করে হলো আমার রুমে আমার বিছানায় শুয়ে থাকার? তোকে আজ আমি মেরেই ফেলবো। আমার বিছানায় অনুমতি ছাড়া তুই কেন শুয়েছিস? আর আর তোর মতো ছোট লোকের এরকম বেডে শুয়ে থাকা মানায় না। তুই অনেক বড় অন্যায় করে ফেলছিস। তোর জন্য বাবা আমার গায়ে হাত তুলছে, যে বাবা কখনো আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। আমার মা আমাকে ভুল বুঝছে, আমার সাথে কথা বলে না। তোকে আজ আমি মেরেই ফেলবো। এই বলে সে লাঠি খুঁজতে থাকে। তখনই লাঠি নিয়ে মারতে যাবে, আর হঠাৎ সে মাথা ঘুরে মাটিতে পড়ে সেন্সলেস হয়ে যায়। অতঃপর শুভ তাকে ধরে নিয়ে হাসপাতালে নিয়ে, সাথে তার বাবা মাও যায়। অতঃপর ডাক্তার আদিলাকে চেক আপ করে বের হয়ে আসে। কি হয়েছে ডাক্তার আমার মেয়েটার? মিষ্টিমুখ করান,
আপনি নানা হতে চলছেন। কি? হুম। ডাক্তারের কথা শুনে তারা খুশিতে আত্মহারা হয়ে যায়। এই হিসেবে যে আদিলা তার সন্তানের দিকে তাকিয়ে হলেও শুভকে মেনে নেবে। তোমরা থাকো, আমি মিষ্টি নিয়ে আসছি। আমিও যাব তোমার সাথে। আচ্ছা চল। তারপর শুভকে রেখে তারা মিষ্টি আনতে চলে যায়। এদিকে শুভ গিয়ে আদিলার পাশে বসে জ্ঞান ফেরার অপেক্ষায় বসে আছে। কিছুক্ষণ পর আদিলার জ্ঞান ফিরলে, এই ছোট লোকের বাচ্চা, আমি এখানে কেন? আমি তো রুমে ছিলাম। আমাকে এখানে কে নিয়ে আসলো? আর আমার বাবা মা কোথায়? আপনার বাবা মা মিষ্টি আনতে গেছে মানুষদের খাওয়াবে বলে। কি কি আপনি মা হতে চলছেন, তাই সবাইকে মিষ্টি খাওয়াবে। কি বললি? আমি মা হতে চলছি? তার মানে সেই দিনের জন্যই তোর বাচ্চা আমার পেটে? আমি তোর মতো নির্লজ্জ বেহায়ার এই বাচ্চা আমার পেটে লালন পালন করতে পারবো না। আমি এখনই নষ্ট করে দেব। এই বলে আদিলা বেড থেকে উঠে বের হতে লাগে। তখন শুভ আদিলার পা জড়িয়ে ধরে। আপনার দোহাই লাগে, এই নিষ্পাপ বাচ্চাটার কোনো দোষ নেই, তাকে নষ্ট করিয়েন না। তার জীবনের বিনিময়ে আপনি আমাকে যা করতে বলবেন আমি করব, তবু তাকে নষ্ট করবেন না। আচ্ছা, যদি তুই আমার দুইটা শর্ত মানতে পারিস তাহলে তোর এই সন্তান পেটে রাখবো, না হলে তাকে নষ্ট করে দেব। বলেন আপনার শর্ত। 1, তোর সন্তান দুনিয়াতে আসার আগ পর্যন্ত তুই আমার চাকর হয়ে থাকবি। আমি তোকে যা করতে বলবো তাই করবি, এবং আমার বাবা মাকে তুই বোঝাবি যে আমি তোকে কষ্ট দিলে তারা যেন কিছু না বলে। তোকে কষ্ট দিলে যদি আমার বাবা মা কিছু বলে তাহলে আমি তোর এই সন্তান নষ্ট করে দিব। 2, তোর সন্তান এই দুনিয়াতে আসলেই তাকে নিয়ে তুই আমার জীবন থেকে চিরজীবনের জন্য চলে যাবি, ডিভোর্স পেপার সাইন করে। যদি তুই এই 2 শর্তের রাজি থাকিস তাহলে আমি তোর এই সন্তান আমার পেটে লালিত পালিত করব। শুভ কিছুক্ষণ ভাবার পর, আমি আপনার দুটি শর্তে রাজি, তবে আপনি কথা দেন যে আপনি এমন কোনো কাজ করবেন না যে আমার সন্তানের ক্ষতি হয়। আচ্ছা, কথা দিলাম তোর সন্তানের কোনো ক্ষতি হবে না। এখন আমার পা ছাড়, আর শোন, তুই যেভাবে পারিস আমার বাবা মাকে রাজি করিয়ে তুই আমার ফ্ল্যাটে চলে আসবি, কিন্তু ভালো করে খেয়াল রাখিস তারা যেন আমাকে আবার ভুল না বুঝে। যদি ভুল বুঝে তাহলে কিন্তু তোর খবর আছে। তুই এই বাড়িতে থাকলে তোকে আমি কিছুই করতে পারবো না, না পারবো তোকে গোলাম বানাতে, না পারবো তোকে কষ্টও দিতে। কি হলো, পারবি তো? আমি আমার সন্তানকে বাঁচানোর জন্য সবই পারবো। গুড, এখন তুই সামনে থেকে সর। আচ্ছা, একটা কথা বলবেন? বল দেখি। আপনি আমার সাথে এমন করেন কেন? জানি না, তোকে দেখলেই আমার গা ঘিন ঘিন করে। তোকে একটু আমার সহ্য হয় না। এগুলো ভুলে কি আমাকে একটু ভালোবাসা যায় না? কি এমন অপরাধ আমি করেছি যার জন্য আমার সাথে এমন করেন? আমি গরিব বলেই আমার দোষ? আমি কি কারো ভালোবাসা পেতে পারি না? তুই হাসালি আমাকে, তোকে দেখতেই পারি না আবার ভালোবাসবো। আর হ্যাঁ, তুই ভালোবাসা পেতে পারিস তোর মতো কোনো ছোট লোকের, আমার না। ম্যাডাম, টাকাই কি সব? টাকাই কি সুখ দিতে পারে? পারে, টাকাই সবকিছু দিতে পারে। তুই এখন আমার সামনে থেকে সর, না হলে খারাপ কিছু হয়ে যাবে। শুভ আর কোনো কথা না বলে মন খারাপ করে কেবিন থেকে চলে আসে। কিছুক্ষণ পর আদিলার বাবা মা অনেকগুলো মিষ্টি নিয়ে এসে মানুষের মাঝে বিতরণ করে। অতঃপর তারা আদিলাকে নিয়ে বাসায় চলে আসে। যা ছোট লোক, আমার বাবা মাকে বুঝিয়ে আয় যে আমরা এখানে থাকবো না। ম্যাডাম, এখন যদি এগুলো বলি তারা কিছুতেই আমাকে আপনার সাথে ছাড়বে না। আপনি অন্তত কিছুদিন এখানে আমার সাথে ভালো ব্যবহার করেন, যেন তারা মনে করে আপনি আমাকে মেনে নিছেন। আপনি যদি কিছুদিন আমার সাথে ভালো ব্যবহার করেন তাহলে পরবর্তীতে আঙ্কেলকে বললেই আমাকে ছেড়ে দিবে। তার মানে তুই আমার আবার একই বিছানায় থাকতে চাইতেছিস আর সুযোগ খুঁজতেছিস? যা, তোর বলতেও হবে না, আমি তোর এই বাচ্চাও রাখবো না। বিশ্বাস করেন, আমি এমন কিছুই করতে চাচ্ছি না। শুধু আপনি একটু কয়েকদিন তাদের সামনে আমার সাথে ভালো ব্যবহার করবেন, আর রাতে কখনো আপনার কাছে আসবো না। আমি দরজার কাছে বিছানা ফেলে শুয়ে থাকবো। এর বিনিময়ে আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দিবেন আমি মাথা পেতে নিব। আচ্ছা, তাহলে আমি তোর শাস্তি দ্বিগুণ দিব। 7 দিন পর, এই 7 দিনে আদিলা শুভর কথা মতোই তার সাথে ভালো ব্যবহার করছে। এতে আদিলার বাবা এবং মাও অনেক খুশি, কারণ তারা দেখতে পাচ্ছে তাদের মেয়ে এখন শুভকে মেনে নিয়েছে, তার সাথে অনেক ভালোভাবে সংসারও করছে। একদিন শুভ এবং আদিলা তার বাবা মার রুমে যায়। কিছু বলবা তোমরা? তোমার জামাই এখানে থাকতে চাইতেছে না, সে নাকি আমার ফ্ল্যাটে থাকবে। কতবার বুঝালাম, বুঝতেছে না। তুমি যখন তাকে মেনে নিয়েছো, এখন আমার তাকে তোমার হাতে ছেড়ে দিতে সমস্যা নাই। আর শুভ যখন চাইতেছে নিয়ে যাও, তাহলে আর একটা কথা খেয়াল রেখো, তুমি কিন্তু এখন মা হতে চলেছো, তাই একটু নিজের যত্ন নিও। আর আমরা তোমাদের প্রায় দেখে আসবো।
আর শুভ, তুমি আমার মেয়েটাকে দেখে রেখো। সে এতদিন তোমাকে কষ্ট দিচ্ছে, সেগুলো ভুলে তাকে আপন করে নিও। কাকে দেখে রাখবো যে সবসময় আমাকে অপমান আর মায়ের উপর রাখে? কাকে আপন করে নিব যে আমাকে দেখতেই পারে না? কি হলো, কি ভাবছো শুভ? কিছু না আঙ্কেল। তো যাও তাহলে। তারপর তারা সেখান থেকে চলে আসে আদিলার ফ্ল্যাটে। যা ছোট লোক, তোর সাথে এতদিন অভিনয় করতে করতে বোর হয়ে যাচ্ছিলাম, এখন একটু বিন্দাস ঘুরতে পারবো। আয় শোন, আজ থেকে তোকে আর মারবো না, কারণ তোর পুঁটি মাছের জীবন একটু মারলেই হসপিটালে নিতে হয়। তোকে এখন থেকে জ্বালিয়ে মারবো, তোর জীবন আমি নরকে পরিণত করব। যা, এখন বাড়িটা পরিপূর্ণ পরিষ্কার করে আমার জন্য খানা বানাবি। যদি কিছু কম হয় তাহলে বুঝবি এই 7 দিনে তোর সাথে নাটক করার শাস্তিটা কেমন হয়। আদিলার কথা মতো শুভ কাজে লেগে যায়। কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তখন ঘরের কাজ ফেলে রেখে রান্না করার কাজ শুরু করতে যায়। কিন্তু কি দিয়ে কি করবে? ভাত আর ডিম ভাজি ছাড়া কিছুই করতে সে জানে না, কারণ কোনো দিনও সে রান্না করেনি। তারপর এগুলো রাতে আদিলার সামনে দেয়। আদিলা সেগুলো দেখেই রেখে যায়। আয় কুত্তার বাচ্চা, তুই জানোস না আমি এগুলো খাই না? আর এটা কি ভাজি করছোস, পুরে কালো করে ফেলছিস? যা, ভালো কিছু রান্না করে নিয়ে আসবি। এই বলে ভাতের প্লেট শুভর মুখের উপর ছুঁড়ে মারে। এতে শুভর অনেকখানি কপাল ফেটে যায়। কি রে, এভাবে দাঁড়িয়ে থাকলি যে? যা তাড়াতাড়ি, ক্ষুধার কারণে পেটে ইঁদুর লাফাচ্ছে, না হলে তোকে এখন খুন করে ফেলবো। এভাবেই আদিলা শুভকে প্রত্যেক দিন একটা না একটা কাজে ভুল ধরে কষ্ট দিতে থাকে। অবশেষে ডেলিভারির দিন যত কাছে আসতে থাকে তত আদিলা দুর্বল হতে থাকে। একদিন আদিলার প্রচণ্ড জ্বর আসে। শুভ আদিলার মাথায় জলপট্টি দিতে যায়। তখনই আদিলা, তুই আমাকে স্পর্শ করবি না, আমি জ্বরের কারণে মরবো না। প্লিজ আদিলা, তুমি এখন অসুস্থ। আজকের দিনের জন্য আমার উপরে সমস্ত রাগ অভিমান ভুলে যাও। তুমি সুস্থ হও আগে, তারপর যা কিছু করতে পারো আমি মাথা পেতে নিব। এখন একটু তোমার সেবা করতে দাও। আর তুমি কথা দিয়েছিলে তুমি এমন কোনো কাজ করবে না যাতে তোমার পেটে আমার সন্তানের ক্ষতি হয়। এখন যদি তুমি এভাবে থাকো তাহলে আমার সন্তানের ক্ষতি হবে, এটা কিন্তু কথা ছিল না। তখন শুভ আদিলার মাথায় জলপট্টি দিতে থাকে। এভাবে 2 দিন কেটে যায়। একদিন রাতে জ্বরটা একটু হালকা হলে, তুমি এভাবেই শুয়ে থাকো, আমি তোমার জন্য কিছু নরম খাবার রান্না করে আনছি। বাই দ্য ওয়ে, একটা কথা বলতে ভুলে গেছি। এতদিনে শুভ অনেক খাবার রান্না করা শিখে গেছে। কিছুক্ষণ পর শুভ আদিলার জন্য খাবার নিয়ে আসে। আদিলাকে নিজ হাতে খাইয়ে দেয়, কিন্তু শুভ তাকে এক সাইড থেকে দেওয়ার কারণে আদিলা ভালো করে খেতেও পারে না। তাই শুভ আদিলার মাথার নিচ পায়ের উপর নিয়ে তাকে খাওয়াইয়ে দিতে থাকে। খাওয়া শেষ হলে শুভ তাকে জ্বরের ঔষধ খাইয়ে দেয়। আদিলা ঔষধ খেয়ে আস্তে আস্তে ঘুমিয়ে যায়। এদিকে শুভ আদিলার মুখের দিকে তাকিয়ে ভাবতে থাকে, কি সুন্দর এই মায়াবী চেহারা, দেখতে একদম নিষ্পাপ মনে হচ্ছে। কেন যে সে এমন করে? আমাকে একটু ভালোবাসলে কি এমন ক্ষতি হতো? শুধু মনের ভিতরে অহংকার নিয়েই বড় হয়েছে। এসব ভাবতে ভাবতে শুভও ঘুমিয়ে যায়। পরের দিন শুভ ঘুম থেকে উঠে আদিলাকে কোলে নিয়ে ওয়াশরুমে যেতে লাগে। তখন, আমাকে কোলে নিতে হবে না, আমি একাই যেতে পারবো। এখন আমার জ্বর নেই, শুধু একটু মাথা ব্যথা করছে, তাও হয়তো ঠিক হয়ে যাবে। আপনি কি ভাবছেন আমি এগুলো করছি আপনাকে ইমপ্রেস করার জন্য? তাহলে হয়তো ভুল ভাবছেন। আমি এগুলো করছি যাতে আপনার পেটে আমার সন্তানের কোনো কষ্ট না হয়। শুভর এই কথাটা কেন জানি আদিলার কাছে একটু খারাপ লাগে। তার খেদমত করছে তাকে ভালোবেসে না, বরং তার সন্তানকে ভালোবেসে। অতঃপর আদিলা কোল থেকে নেমে নিজেই আস্তে আস্তে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর বের হয়ে আসলে, এদিকে আসেন, আপনার মাথায় একটু ম্যাসেজ করে দেই, এতে কিছুটা আরাম অনুভব করবেন। লাগবে না তোর মাসাজ, তুই এখান থেকে আমার সেবা করতে হবে না। রাগ করলেন আমার উপর? তোর উপর রাগ করব কোন দুঃখে? তুই আমার কে? ও তাও ঠিক, মন খারাপ করে। আচ্ছা আপনি শুয়ে থাকেন, আমি খাবার নিয়ে আসছি। কিছুক্ষণ পর শুভ খাবার নিয়ে এসে আদিলাকে দেয়। আদিলা হালকা কিছু খেয়ে ঔষধ খেয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু মাথা ব্যথার কারণে ঘুমাতে পারছে না, শুধু এপাশ ওপাশ করছে। তা দেখে শুভ বিছানায় উঠে আদিলার মাথা নিজের পায়ের উপর রেখে মাথায় হাত বুলাতে থাকে। এতে আদিলা কিছুই বলে না। সে হয়তো এমনটাই চাচ্ছিল যেন কেউ তার মাথাটা একটু টিপে দেয়। আদিলা কিছুক্ষণ শুভর দিকে তাকিয়ে থাকে, চোখ বন্ধ করে দেয়। তখন হঠাৎ কলিং বেল বেজে ওঠে। কে? দরজা খোলা আছে, ভিতরে আসেন। লোকটি ভিতরে আসলে শুভ চমকে ওঠে। আঙ্কেল আপনার এত সকাল সকাল?
তোমরা তো আমাদের কথাই ভুলে গেছো, তাই আমরা তোমাদের দেখতে এবং নিতে আসলাম। জানো, তোমাদের এমন অবস্থা দেখে আমার অনেক আনন্দ হচ্ছে যে আমার মেয়েটা তোমাকে মেনে নিয়েছে। আমি চাই তোমরা সারা জীবন এভাবেই থাকো। তাদের কথার কারণে আদিলা জেগে যায়। অতঃপর সে শুভর কোল থেকে ওঠার চেষ্টা করে। তখন শুভ তার মাথা ধরে তুলে দেয়। মা, কেমন আছিস তুই? শুভকে পেয়ে আমাদের ভুলেই গেছিস? কি হলো মা, কথা বলবি না? রাগ করেছিস আমাদের উপর? না মানে আঙ্কেল, আদিলা অসুস্থ, জ্বর, মাথা ব্যথা, তাই হয়তো কথা বলতেছে না। কতদিন ধরে? এই তো 3 দিন। সে অসুস্থ, আমাদের একটু জানানোর প্রয়োজন মনে করিনি? এই সামান্য বিষয়ে আপনাদের চিন্তায় ফেলতে চাইনি, তাই বলিনি। এখন তার জ্বর নেই, একটু মাথা ব্যথা আছে। আচ্ছা, তাহলে তাকে ঘুমাতে দাও, পরে কথা বলবো। আর আজ বিকালে তোমাদের এখান থেকে নিয়ে যাব। এই বলে তারা অন্য রুমে চলে যায়। বিকেলে তাদের নিয়ে যেতে চাইলে শুভ না করে দেয় যে সে যাবে না, তার নাকি এখানে কিছু কাজ আছে। তাই আদিলার বাবা মা তাকে আর জোর করেনি, তারা আদিলাকেই নিয়ে চলে যায়। 2 দিন পর আদিলার মনে শূন্যতা অনুভব করে। কি যেন তার কাছে নেই, কি যেন তার জীবন থেকে হারিয়ে যাচ্ছে। কি সেটা, কাকে খুঁজছে সে, এসব ভাবতে থাকে। আমি কি তাহলে শুভকে ভালোবেসে ফেলেছি? তাকেই কি আমি খুঁজতেছি? তার শূন্যতায় কি আমাকে চিন্তায় ফেলছে? কেন এমন মনে হচ্ছে আমার? আমি কি তাকে হারিয়ে ফেলবো? না না, আমি পাগলটাকে হারাতে পারবো না। এসব চিন্তা করতে করতে আদিলা ঘুমিয়ে যায়। যখন আদিলার ঘুম ভাঙে তখন জানালা দিয়ে শুভকে নিচে দেখতে পায়। আদিলা তা দেখে রাজ্য জয় করার মতো মুখে হাসি ফুটে ওঠে তার। আদিলা আগ বাড়িয়ে শুভর সাথে কথা বলতে যেতে লাগে, কিন্তু কিছু পথ যাওয়ার পর সে আবার ফিরে আসে। সে এইভাবে তার ভালোবাসা প্রকাশ করতে চায় না, সে তার ভালোবাসাটা শুভকে সারপ্রাইজ হিসেবে দিতে চায়। শুভ, আর কিছুদিন তুমি আমার কষ্ট সহ্য করো, তারপর আর কখনো তোমাকে কষ্ট দিব না। সারা জীবন তোমাকে ভালোবেসে যাব, সব সময় তোমার সাথে ভালোবাসার খুনসুটিময় দুষ্টামি করব। এইভাবে দেখতে দেখতে হঠাৎ একদিন আদিলার প্রসব ব্যথা শুরু হয়। শুভ, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, আদিলাকে হসপিটালে নিতে হবে। শুভ বারবার ফোন দেয়, কিন্তু বারবারই বিজি বলে কি করবে ভেবে পাচ্ছে না, কারণ বিপদের সময় কারো মাথায় কাজ করে না। তেমনি শুভর ক্ষেত্রেও তাই। হঠাৎ মনে হয় তাদের নিজেরই তো গাড়ি আছে। শুভ দৌড়ে গিয়ে গাড়ি বের করে আদিলাকে নিতে আসে। তখনই তার কানে বাচ্চার কান্নার আওয়াজ আসে। শুভ সাথে সাথে অজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। অতঃপর শুভ আদিলার রুমে যায় তার সন্তানকে দেখতে। বাবা শুভ, এই যে নাও তোমার ছেলে। শুভ তার ছেলেকে দেখা মাত্রই অনেক খুশি হয়, কারণ ছেলেটি হুবহু তার মতোই হয়েছে। অতঃপর শুভ কিছুক্ষণ কোলে নিয়ে থাকার পর শেষবারের মতো আদিলার কাছে যায়। রাতে আদিলা তার ছেলেকে বুকে নিয়ে মনে মনে বলছে, শুভ, তোমাকে আর কষ্ট দিব না। আমি আগামীকাল বড় একটা অনুষ্ঠান করে আমার ভালোবাসা প্রকাশ করব। তোমার কাছে ক্ষমা চেয়ে তোমাকে সারা জীবনের জন্য আপন করে নেব। আমার মায়ায় তোমাকে সারা জীবনের জন্য বেঁধে রাখবো। এসব ভাবতে ভাবতে আদিলা ঘুমিয়ে যায়। সকালে আদিলার ঘুম ভাঙলে পাশে তার ছেলেকে না দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। আদিলার চিৎকারের কারণে তার বাবা মা তার রুমে যায়। কি হয়েছে মা, এভাবে চিৎকার করছিস কেন? আমার ছেলে কোথায়? তাকে দেখতে পাচ্ছি না কেন? দেখ, হয়তো শুভর কাছে তুই থাক, আমরা দেখছি বাড়ি খুঁজে শুভ কোথায় আছে। এদিকে শুভ তাদের বাড়ি থেকে বের হয়ে তার গন্তব্যের দিকে চলতে থাকে, যেখানে যাওয়ার জন্য সেদিনই করেছিল, যেদিন আদিলার বাবা আদিলাকে নিয়ে তাদের বাড়িতে আসে। কিছুক্ষণ পর তারা নিরাশ হয়ে ফিরে আসে। পাইনি তো তাকে কোথাও, হয়তো গেছে, ফোন দিয়ে দেখ দেখি। মা, শুভর নাম্বার তো আমার কাছে নেই। কি, তার নাম্বার তোর কাছে নেই মানে? এতদিন তাহলে তুই তাকে মেনে নিস নাই, আমাদের দেখানোর জন্য মেনে নেওয়ার অভিনয় করতি? বাহ, আদিলা, তোর অভিনয়ের প্রশংসা করতে হয়। তোকে আমার মেয়ে ভাবতেও ঘৃণা হচ্ছে আজ। তুই এতটা খারাপ হয়ে গেছিস? ভাবছিলাম শুভর মায়ায় পড়ে তুই তার মতোই সাধারণ একটা মেয়ে হয়ে গেছিস, কিন্তু আমার ধারণা ভুল। এখন তুই খুঁজে দেখ সে কই গেছে। আমাদের আর বলবি না শুভর কথা। এই বলে আদিলার মা বাবা চলে যেতে লাগে। তখন আদিলা গিয়ে দৌড়ে তার মায়ের পা ধরে। হ্যাঁ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। তাকে আমি আগে দেখতে পেতাম না, কিন্তু এখন
না দেখে থাকতে পারি না। আমি সত্যি শুভকে অনেক ভালোবেসে ফেলেছি, তাকে ছাড়া আমি বাঁচবো না। তোমরা তাকে আমার কাছে এনে দাও, তাকে একটা ফোন দাও, সে কই আছে দাও না মা। আদিলার কাকুতি মিনতি দেখে ফোন দেয় শুভর নাম্বারে। তখন ফোনটা আদিলার টেবিলের উপরেই বেজে ওঠে। আদিলা সেখানে গিয়ে ফোনটা হাতে নিতেই নিচে দেখতে পায় একটা চিঠি পড়ে আছে। আদিলা সেটি খুলে পড়তে থাকে। আগে আপনার কাছে ক্ষমা চাই, এতদিন আপনাকে অনেক কষ্ট দিছি। আপনার এই চাকরটাকে অন্তর থেকে ক্ষমা করে দিবেন। আমি আপনার মনে আমার জন্য একটু ভালোবাসা তৈরি করার জন্য অনেক চেষ্টা করেছি, বিনিময়ে শুধু আপনার থেকে মাইর, গালি আর অবহেলায় পেয়েছি, তাছাড়া অন্য কিছু পাইনি। আমি কি আপনার কাছে বেশি কিছু চেয়েছিলাম? চাইছিলাম শুধু একটু ভালোবাসা। ভাবছিলাম আমাদের ভালোবাসার ছোট্ট একটা ফসল হবে, তাকে নিয়ে আমরা সারাদিন খুনসুটিময় ঝগড়া করব। তাতে রাগ অভিমান হলে রাতে দুইজনের দোষগুণ বলে রাগ ভেঙে আবার বুকে টেনে নিব। কিন্তু আমার আশাগুলি আশাই রয়ে গেল, বিনিময়ে পেলাম শুধু অবহেলা আর অবহেলা। সেদিন যখন ডাক্তার বলল আপনি মা হতে চলছেন, সেদিন আমি কতটা খুশি হয়েছিলাম তা আপনাকে বলে বোঝাতে পারবো না। ভেবেছিলাম আপনি সন্তানের মুখের দিকে তাকিয়ে আমাকে মেনে নেবেন, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত করে সন্তান নষ্ট করার হুমকি দিলেন। পরে যখন আপনি চাকর আর চলে যাওয়ার শর্ত দিয়েছিলেন, সেটিও আমি মেনে নিয়েছিলাম, কারণ ভেবেছিলাম চাকর হলে আমি সবসময় আপনার কাছে থাকতে পারবো, আপনার মনে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করতে পারবো। কিন্তু আমি হাজার চেষ্টা করেও ব্যর্থ। হয়তো আমার ভালোবাসায় কমতি ছিল, আমি পারলাম না আপনার মনে আমার জন্য বিন্দু পরিমাণ জায়গা করে নিতে। তাই আমি আপনার শর্ত অনুযায়ী আমার ছেলেকে নিয়ে চলে গেলাম আপনার জীবন থেকে। আর হ্যাঁ, শর্তের মধ্যে ডিভোর্সের কথাও ছিল, তা নিয়েও চিন্তা করতে হবে না। আপনার ডায়েরির নিচে ডিভোর্স পেপার রাখা আছে, আমি সাইন করে দিছি, আপনিও সাইন করে নিয়েন। পরিশেষে শুধু একটি কথা বলতে চাই, ম্যাডাম, আমার মতো অন্য কাউকে এত কষ্ট দিয়েন না। ভালোবাসার মানুষের কাছ থেকে কষ্টটা বড্ড যন্ত্রণাদায়ক হয়, সহ্য করা যায় না। আমি কষ্ট করে সহ্য করেছি শুধু এই আশায় যে একদিন হয়তো সব কিছু ভুলে গিয়ে আমাকে আপন করে নেবেন, বলবেন শুভ, তোমাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া বাঁচবো না। আমার এই আশাটাও পূরণ হয়নি, তার বিনিময়ে পেলাম শুধু আপনার অবহেলা, যা দিন দিন আমাকে কুড়ে কুড়ে খেত, আমার জীবনটা তিলে তিলে শেষ করে দিত। আপনি তা হয়তো বুঝবেন না, কারণ আপনি কখনো কাউকে ভালোই বাসেন নাই, কারো থেকে অবহেলাও পান নাই, শুধু মনে অহংকারটাই নিয়ে চলছেন, মনে কারোর জন্য ভালোবাসাও রাখেন নাই। আজ থেকে এই ছোট লোকটা আর আপনার রাগের কারণ হবে না, আর কখনো তাকে দেখতে হবে না। চলে গেলাম অনেক দূরে, ভেবেছিলাম ছেলেকে রেখে আসবো, কিন্তু পারলাম না। যেখানে বাবার প্রতি এত অবহেলা, না জানি ছেলের প্রতি কেমন হবে। তাই সন্তানের সুখের দিকে তাকিয়ে আমি তাকে নিয়ে আসলাম আমার বেঁচে থাকার উপায় হিসেবে। আপনার কাছে একটাই আশা, আপনি বড়লোক কোনো ছেলে দেখে বিয়ে করে সুখে সংসার করবেন। আমার মতো ছোট লোক যেন না হয়, তাকে যেন আপনার হিংসার আগুনে জ্বলতে না হয়। আমার কথার দ্বারা যদি মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে এই ছোট লোকটাকে ক্ষমা করে দিয়েন। ইতি ছোট লোক। আদিলা চিঠি পড়ে চিৎকার করে কান্না করতে থাকে। শুভ, তুমি কোথায় চলে গেলে? ফিরে আসো তুমি, তোমাকে আর কখনো কষ্ট দিব না। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি যে তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। শুভ, তোমাকে না পেলে মরে যাব আমি। তোমাকে না দেখলে আমার এক একটা মিনিট এক একটা দিনের মতো মনে হয়। প্লিজ শুভ, তুমি ফিরে এসো, আমাকে একটা সুযোগ দাও। এতক্ষণে আদিলার থেকে চিঠিটা তার মা নিয়েও পড়ে ফেলেছে। ছি আদিলা, ছি, তুই শেষ পর্যন্ত নিজের স্বামীকে চাকর বানাইছিস। আল্লাহ তোকে কখনো ক্ষমা করবে না। কি অপরাধ করেছিল সে তোকে? তার জীবন থেকে বেশি ভালোবাসাটা না, তার সন্তান তোর গর্ভে আসা। যখন এতটাই অপরাধ করেছে সে, তাহলে আজ তুই কেন কান্না করছিস? তোর তো আজ খুশি থাকার কথা যে চাকরটা তোর চোখের কাটা হয়েছিল, যাকে দেখতেই পারতি না, সে আপদটা চলে গেছে। এখন ঘরে বসে আনন্দের পার্টি কর, কান্না করিস কেন? তোকে অনেক বুঝিয়েছিলাম, তুই যা করছিস ভুল করছিস। ভালো হয়ে যেতে বলছিলাম, যে সময় একদিন আসবে তোর কান্না করা ছাড়া কোনো রাস্তা থাকবে না, সেদিন আমার কথা মানিস না। আর আজ দেখ, সেই সময়টা এসে গেছে। এখন বসে বসে কান্না কর। আমি চললাম। আর শোন, শুভর ব্যাপারে আমাদের কাছে আর কিছুই বলতে আসবে না। এই বলে আদিলার মা বাবা চলে যায়। অতপর আদিলা চিৎকার করে কিছুক্ষণ কান্না করার পর তার মায়ের রুমে যায়। না গো, আমি ভুল করেছি, তা হয়তো তোমরা আমাকে ক্ষমা করতে পারবো না, তাই তো আমাকে ওই কথাগুলো বললে। ভুল তো মানুষই করে, তাই না মা? আর
আমিও মানুষ, আমারও তো ভুল হতেই পারে। তুমি আমার মা হয়ে যখন আমাকে একটা সুযোগ দিলে না, আমাকে ক্ষমা করলে না, তাহলে এতদিন যাকে কষ্ট দিছি সে কিভাবে আমাকে সুযোগ দিবে? আমি অনেক খারাপ মা, অনেক বড় অন্যায় করে ফেলছি। তোমাদের এই পাপী মেয়েটার মুখ দেখতে হবে না। পারলে তোমার এই খারাপ মেয়েটাকে মাফ করে দিও গো মা। আজ আমার ঘুম পাচ্ছে, শেষবারের মতো তোমার কোলে একটু মাথা রেখে ঘুমাতে দিবে মা? বলো মা, দিবে? এই পাপী মেয়েটাকে আর কখনো এমন আবদার করব না, দিবে মা? তোমার খারাপ মেয়েটার শেষ ইচ্ছা পূরণ করবে, বলো মা। আদিলার কথাগুলো তার মায়ের কাছে ভালো লাগছে না। তুই এমন কথা বলছিস কেন? বল, কোথায় যাবি তুই? ততক্ষণে আদিলা ঠাস করে মাটিতে পড়ে যায়। অতঃপর তার মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। তা দেখে আদিলার মা চিৎকার দিয়ে ওঠে। অতঃপর তাকে ধরে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা তাকে ইমার্জেন্সিতে নিয়ে চিকিৎসা করতে থাকে। বেশ কিছু সময় পরে ডাক্তার বের হয়ে আসলে, ডাক্তার, আমার মেয়েটার কেমন অবস্থা? এখন সম্পূর্ণ বিপদমুক্ত। আপনারা ঠিক সময় নিয়ে আসছিলেন দেখে রোগীকে বাঁচানো সম্ভব হয়েছে। আর একটু দেরি করলে কি যে হতো বলা যেত না। ডাক্তার, আমরা কি এখন দেখা করতে পারবো? রোগীর জ্ঞান ফিরলে দেখা করতে পারবেন। আর হ্যাঁ, অল্প সময়ের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। আদিলার জ্ঞান ফিরে আসলেই সে শুভ বলে চিৎকার করতে থাকে। আমার কাছে শুভকে এনে দাও, তাকে ছাড়া আমি বাঁচবো না। কেন তোমরা আমাকে বাঁচালে? আদিলার চিৎকার নার্সেরা থামাতে পারছে না। তখন একটি নার্স আদিলার বাবার কাছে খবর দেয়, আদিলার অবস্থার কথা জানায়। অতঃপর আদিলার বাবা সেখানে যেতেই, বাবা, তোমরা আমার শুভকে পাইছো কোথায়? ওকে এখানে আসতে বলো। আমার ছেলেটাকে আমার কোলে দাও, বড্ড দেখতে ইচ্ছে করতেছে। কেন এমন পাগলামি করেছে? মেয়ে হয়ে মারে একটা কথা মনে রাখো, যে হারিয়ে যায় তাকে হয়তো খুঁজে পাওয়া যায়, কিন্তু যে চলে যায় তাকে খুঁজে পাওয়াটা এত সহজ নয়, প্রায় অসম্ভব। এমন পাগলামি আর করো না। আমরা দেশের আনাচে কানাচে লোক লাগিয়ে দিয়েছি, যেখানে শুভকে দেখতে পারবে সেখান থেকে তাকে নিয়ে আসা হবে। তুই আর কখনো এমন পাগলামি করবি না। তুই ছাড়া আমাদের আর কে আছে বল? তোর সুখের দিকে তাকিয়ে আমরা আর কোনো সন্তান নেইনি। আজ তুই যদি আমাদের ছেড়ে চলে যাস তো আমরা কাকে নিয়ে বাঁচবো? এসব বলে আদিলার মাও কেঁদে দেয়। অতঃপর তাকে যখন ডাক্তার রিলিজ দেয়, তখন তাকে নিয়ে আসতে যাবে, তখনই হাসপাতালে দেখতে পায় সেই ডাক্তারকে যাকে আদিলা একবার শুভ চিকিৎসা করার জন্য তার বাসায় নিয়ে গিয়েছিল। আদিলা, মনে আছে আমার কথা? কি বলেছিলাম তোমাকে? একদিন সময় আসবে যেদিন তোমার কাছে কান্না করা ছাড়া কোনো রাস্তা থাকবে না। আজ সময়টা ঠিকই এসেছে। সেদিন তুমি আমার কথা হেসে উড়িয়ে দিয়েছিলে, আমার কথা বিশ্বাস করো নাই। সেদিন আমিও বলেছিলাম তোমার অবস্থা দেখে আমিও হাসবো, একদিন মন খুলে হাসবো। দেখো, সেই সময়টা ঠিকই এসেছে, কিন্তু আমি হাসবো না। আমি যদি আজ তোমার অবস্থা দেখে হাসি, তাহলে তোমার আর আমার মধ্যে মাঝে পার্থক্য কি হলো? একটা কথা কি জানো আদিলা, মেয়েরা যত অহংকারী বা দেমাগ দেখায় না কেন, যদি কোনো ছেলে তার পিছনে লেগে থাকে, চাই সে ছেলে গরিব হোক বা বড়লোক, মেয়েটি একদিন না একদিন তার প্রেমে পড়বেই। আর শুভ তো তোমার স্বামী ছিল। আমি আগেই জানতাম তুমি একদিন না একদিন তার প্রেমে পড়তেই, তাই তোমাকে আগে সাবধান করেছি। কিন্তু তুমি আমার কথা উপহাস করেছিলে, টাকার গরম দেখিয়ে বলেছিলে টাকায় সব সুখ দিতে। তার মতো ছোট লোক ছেলেকে দরকার নেই। আর শুধু তোমার কাছে একটাই প্রশ্ন, টাকা তোমাকে কতটা সুখ দিতে পেরেছে? এত টাকার অহংকার দেখিয়ে কি লাভ? আর যার জন্য মরতে বসেছো, তাকে তোমার টাকা তোমার কাছে নিয়ে আসতে পারছে না, কি লাভ বলো এত অহংকার করে? আঙ্কেল, আমাকে মাফ করে দেন, আমি আমার ভুল বুঝতে পারছি। প্লিজ আঙ্কেল, আমায় ক্ষমা করে দেন। আমার কাছে ক্ষমা চাওয়ার কি আছে? আমি সেদিন তোমার কথায় কিছু মনে করি নাই, কিন্তু তুমি যে তোমার ভুলটা বুঝতে অনেক দেরি করে ফেলেছো। না জানি শুভ এখন কোথায়? যদি তাকে কোথাও দেখতে পান তাহলে আমাদের একটু জানাবেন প্লিজ। আচ্ছা মা, জানাবানি। অতঃপর আদিলার বাবা মা তাকে নিয়ে বাড়িতে চলে আসে। আদিলাকে তার রুমে দিয়ে আসে। দেখ মা, আমার কোনো উল্টাপাল্টা কাজ করবি না। যদি তোর ভালোবাসা সত্যি হয়ে থাকে, তাহলে তুই একদিন না একদিন শুভকে পাবি। শুভর ভালোবাসা পাওয়ার জন্য হলেও তোকে বেঁচে থাকতে হবে। কথা দে আমায় যে তুই কোনো উল্টাপাল্টা কাজ করবি না। আচ্ছা, কিন্তু মা, তাকে ছাড়া যে আমার ভালো লাগে না, একদমই বেঁচে থাকতে ইচ্ছে করছে না। আমার খুবই কষ্ট হচ্ছে মা, আমি কি করব? যদি তাকে না পাই তাহলে আমি মরে যাব। ভালোবাসা এত পাষাণ কেন মা? এত কেন কষ্ট দেয়? আমি নিতে পারছি না মা, আমার বেঁচে থাকতে ইচ্ছে করছে না। তোমরা আমার শুভকে এনে দাও মা।
জানি না মা, ভালোবাসা বড্ড পাষাণ, মানুষকে শুধু কষ্ট দিতে জানে। যদি তারা তার মর্যাদা না দেয়, আমিও এরকম পরিস্থিতির শিকার হয়েছিলাম। যখন আমি কলেজে পড়ি তখন হঠাৎ একদিন তোর বাবার সাথে আমার দেখা হয়, আর সেদিনই তোর বাবা আমাকে প্রথম দেখে ভালোবেসে ফেলে। আমাকে প্রপোজও করেছিল সেদিন, কিন্তু আমি তার প্রপোজ অ্যাকসেপ্ট করিনি, কারণ সে গরিব ছিল, তার পোশাক দেখে বুঝে গিয়েছিলাম। কিন্তু এরপর থেকে তোর বাবা আমার পিছনে লেগেই থাকতো, প্রত্যেকটা দিন তার ভালোবাসার কথা আমাকে বলতো। আমি তাকে নানা রকম ভাবে অপমান করতাম, তবুও সে আমার পিছন ছাড়তো না। দেখতে দেখতে আমাদের কলেজ লাইফ প্রায় শেষ পর্যায়ে হয়ে আসে। সবাই সবার মতো কলেজ ছেড়ে চলে যাবে, শেষ পরীক্ষার দিন তোর বাবা আমার সামনে আসে। এই, তোর লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? তুই দুইটা বছর ধরে আমার পিছনে লেগে আছিস। যদি তোমার কাছে আমার কোনো লজ্জা থাকতো তাহলে প্রথম দিনই, যেদিন তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে, সেদিন চলে যেতাম, তোমার পিছু পিছু ঘুরে বেড়াতাম না। আজ শুধু তোমাকে একটা কথা বলবো, তারপর থেকে আর কখনো তোমাকে জ্বালাবো না, তোমাকে ডিস্টার্ব করব না। আচ্ছা, তাড়াতাড়ি বলে এখান থেকে দূর হ। আমি তোমার পিছে এতদিন ধরে ঘুরছি, আমার প্রতি তোমার একটুও ভালোবাসা হয়নি? বা আমাকে কখনো ভালোবাসো না? তুই হাসালি আমাকে। তুই 2 বছর কেন, আরো 2000 বছরও যদি আমার পিছনে ঘুরঘুর করিস, তবুও তোকে আমি ভালোবাসবো না। আচ্ছা, ভালো থেকো, আর কখনো তোমাকে ডিস্টার্ব করব না। আর এতদিন তোমাকে বিরক্ত করার জন্য সরি, আমাকে ক্ষমা করে দিও। এই বলে সে চলে যায়। কিছুদিন যাওয়ার পর থেকে আমি তাকে মিস করতে থাকি। আমি কখনো বুঝতেই পারিনি তাকে ভালোবেসে ফেলেছিলাম। 1 মাস কোনো রকম তাকে না দেখে থাকতে পারছিলাম, তারপর আর পারিনি। তাকে পাগলের মতো খুঁজে বেড়াতাম। অনেক খোঁজাখুঁজির পর তোর বাবার ঠিকানা পাই, তারপর তোর বাবার কাছে মাফ চেয়ে তাকে আমার মায়া চিরজীবনের জন্য বেঁধে নেই। সেই দিনগুলোতে আমি বুঝে গিয়েছিলাম যে ভালোবাসা বড্ড পাষাণ, মর্যাদা না দিলে অনেক কষ্ট দেয়। তোকেও না করেছিলাম, তুই জানিস নাই। মা, তুমি তো তবু কষ্ট করে হলেও বাবাকে পেয়েছিলে, কিন্তু আমি কি পাবো আমার শুভকে? শুভকে হারিয়ে ফেলবো না তো আবার? নিরাশ হবি না। আল্লাহর কাছে তোর করা পাপের ক্ষমা চেয়ে তার জন্য দোয়া কর, সেজন্য আবার তোর জীবনে ফিরে আসে। এখন একটু আরাম কর, আমি গেলাম। এই বলে আদিলার মা চলে আসে। অতঃপর আদিলা শুভর কথা চিন্তা করে বালিশে মুখ গুজে দিয়ে কান্না করতে থাকে। শুভ তার ছেলেকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে আর বলতেছে, তোর জন্য আজ এই দুধের শিশু কষ্ট করতেছে, তোকে কখনো ক্ষমা করব না। এসব ভাবতে ভাবতে শুভ কখন জানি মাঝ রাস্তায় চলে যায়, আর তখনই একটা গাড়ি এসে তাদের বাবা ছেলে দুজনকে উড়িয়ে নিয়ে যায়। তা দেখে আদিলা চিৎকার করে ওঠে। না, আমার শুভর কিচ্ছু হতে পারে না, আমি তাকে কিচ্ছু হতে দেব না। আদিলার চিৎকার শুনে তার মা দৌড়ে আসে। কি হয়েছে মা, এভাবে চিৎকার করলি যে? মা, শুভ অ্যাক্সিডেন্ট করেছে মা, আমি শুভর কাছে যাব মা। মা, তুই খারাপ স্বপ্ন দেখেছিস? তাকে নিয়ে ভাবতেছিলি তাই হয়তো খারাপ স্বপ্ন দেখেছিস। যা, এখন ফ্রেশ হয়ে কিছু খেয়ে নেন, না হলে শরীর খারাপ করবে। আদিলা তার মায়ের কথা না শুনে ওখানে মন খারাপ করে বসে থাকে। এভাবেই আদিলার বন্দিঘরে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে শুভর জন্য কান্না করতে করতে তার দিন কাটতে লাগলো। এতে আদিলার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। শারীরিক আর মানসিক উভয়ভাবে সে দুর্বল হতে থাকে। তা দেখে আদিলার বাবা মা চিন্তা করতে লাগলো, যদি তার মেয়ে এভাবে রুমে বন্দি থাকে তাহলে হয়তো বেশ বড় কোনো বিপদের সম্মুখীন হতে হবে। আদিলার মা বাবা পরামর্শ করলো যে এই অবস্থা থেকে তাকে বের করতে হবে, আর তার দুটি রাস্তাই রয়েছে। শুভকে তার কাছে এনে দেওয়া, কিন্তু এটা সম্ভবই নয়। সে কোথায় আছে, কোথায় খুঁজবো তাকে? তাকে কোনো কাজের মধ্যে রাখা যেত, সে সবসময় কাজের মধ্যে নিয়োজিত থাকে। তাহলে হয়তো শুভর চিন্তা কিছুটা তোর মাথা থেকে দূর হবে। তাহলে তাকে তোমার নতুন কোম্পানিতে এমডি হিসেবে আদিলাকে বসিয়ে দাও, যা তুমি শুভর জন্য কিনেছিলে। যেই ভাবা সেই কাজ। পরের দিনই তাকে নতুন কোম্পানির এমডি বানিয়ে দেয় তার বাবা। কিন্তু আদিলা কোনো মতে রাজি হচ্ছিল না দেখে আদিলার বাবা মা তাকে অনেক বুঝিয়ে রাজি করায়। অতপর সে রাজি হয়ে অফিসে যাওয়া আসা শুরু করে। শুভকে ভোলার চেষ্টা করলেও রাতের একাকিত্ব তাকে বারবার তার কথা স্মরণ করে দেয় তার সব পুরনো স্মৃতি। দেখতে দেখতে অতিবাহিত হয়ে যায় তার জীবন থেকে 60টি বছর। তবুও শুভর কোনো সন্ধান পায় না সে। প্রত্যেক দিন রাতে শুভ ছবি বুকে নিয়ে কান্না করতে করতে যেন আদিলার চোখের পানিও শুকিয়ে যায়, আর বের হতে চায় না তার চোখ থেকে। শুধু একটা আশাই সে বেঁচে আছে, তার ভালোবাসা একদিন তার জীবনে ফিরে আসবে।
তার জন্যই সে অপেক্ষার প্রহর গুনছে। আব্বু, আগামীকাল আমরা দেশে ফিরবো। তোমার যা যা দরকার তুমি এখান থেকে নিয়ে নাও। আব্বু তাহলে চলো না, শেষবারের মতন আমরা লন্ডন শহরটি ঘুরে আসি। আচ্ছা চলো তাহলে। পরে তারা বাবা ছেলে সেখানে সারাদিন ঘুরে বেড়ায়। পরের দিন দেশে ফেরার উদ্দেশ্যে বিমানে ওঠে বাবা ছেলে আনন্দ করছে। পাশেই থাকা একটি সুন্দরী মেয়ে তাদের বাবা ছেলের অবস্থা দেখে মিটিমিটি হাসতে থাকে। কারণ শুভ একবার একটা চিপস তার মুখে দিয়ে একটুখানি বের করে রাখে, আর সেই বের হওয়াটুকু আদনান তার বাবার মুখ থেকে খায়। এরকমভাবে একবার আদনান করে, আরেকবার শুভ করে। এইভাবে তারা বাবা ছেলে এনজয় করছে। হঠাৎ একবার পিচ্চি আদনান তার বাবার ঠোঁটে কামড় দেয়। এতে মেয়েটি জোরে হেসে ওঠে। মেয়েটির হাসার শব্দ শুনে শুভ মেয়েটির দিকে তাকিয়ে, এভাবে হাসছেন কেন? আমরা বরাবরই বাবা ছেলে এরকম করে খাই। আপনাদের অবস্থা দেখে হাসি নাই, কিন্তু আপনার এই পিচ্ছি দুষ্ট ছেলের অবস্থা দেখেই হাসি পাচ্ছে। আচ্ছা, একটি কথা বলবেন? কি বলেন? যদি ভাই হন তো বলতে পারি। আচ্ছা। আমার নাম তানজিলা, আপনার নাম কি? আরিয়ান আহমেদ শুভ। কি জানি বলতে চাইলে? আপনাদের দুজনকে বিমানে ওঠার আগে থেকে ফ্লো করছি, শুধু আপনাদের দুজনকেই দেখছি। ভাবিকে তো দেখছি না। ভাবি কোথায়? আপনি তো বাঙালি, তো লন্ডনে কি জন্য আসছিলেন? সে অনেক বড় কাহিনী। কাহিনীর কথা শুনে তানজিলার মনে শুভর কাহিনী শোনার ইচ্ছা জাগে। বলো না ভাইয়া, প্লিজ। আচ্ছা শুনো তাহলে। এরপর শুভ তার আদিলার ঘটে যাওয়া সমস্ত ঘটনা শোনায়। তানজিলা ঘটনা শোনার পর, একটা মেয়ে এতটা খারাপ কিভাবে হতে পারে? বড়লোক বলে কি এত অহংকার করতে হবে? এখন কি করছে সে, তার কি কোনো খবর জানো ভাইয়া? না হয়তো কোনো বড়লোক ছেলেকে বিয়ে করে সুখে সংসার করছে। তুমি বিয়ে করবে না? বিয়ে? যাকে ভালোবাসলাম, সুখে সংসার করতে চাইলাম, তাকেই পেলাম না। এখন আর বিয়ে করে কি করব? আমার বেঁচে থাকার সম্বল তো একটা আছেই, তাকে নিয়ে বাকি জীবনটা পার করে দেব। আচ্ছা, কখন থেকে শুধু আমি একাই বকবক করছি? তুমি তো তোমার